মুখ্যমন্ত্রীর জনসভার আগে এক অশীতিপর বৃদ্ধা তিনি গেরুয়া বস্ত্র পরে কিভাবে সমর্থন জানাচ্ছিলেন বিজেপির ওপর এবং একেবারেই ওই বয়সে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, রেলিংয়ের ওপর উঠে হাতে একটা বিজেপির লম্বা কাপড় এবং তা নিয়ে কার্যত তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেন। আসলে ইনিও বাংলার মেয়ে। নিশ্চিতভাবে আপনার যাকে সমর্থন আপনি সেই দলের সঙ্গে থাকতেই পারেন, তবে কি বলুন তো, যে কোনো রাজ্যেই শাসক দলের প্রতি সমর্থনের একটা সুপ্ত বাসনা সকলের মধ্যেই থাকে, যে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যদি কিছুটা হয়তো কোনো রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু যে সমস্ত কর্মী সমর্থক বলুন আর নেতা নেত্রী বলুন যারা বিরোধী দল করেন, তাও আবার পশ্চিমবঙ্গের মতো যেখানে বিরোধী দলকে একেবারেই কোনো রকমের রাজনৈতিক পরিসর দেওয়া হয় না, সেখানে যারা বিরোধী দলটা মনে প্রাণে করেন তারা হয়তো ওই লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০,০০০ টাকার ওপর ভরসা কতটা করেন তা নিশ্চিতভাবে প্রশ্ন তো ওঠেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে বলেছেন, আপনারা শুনেওছেন, বাংলার মেয়েরা নাকি তারা ভালো করে শিল নোড়া বাটতে জানে, আর যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করার কথা বলে তাহলে নাকি তাদের দাঁতের মাড়িও ভেঙে দিতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের শুধুমাত্রই ভোটার হিসাবে ভাবলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেটা আপনারা শুনুন। কিন্তু এই যে প্রথমে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, ইনি কিন্তু ওই ৫০০,০০০ টাকার কাছে মাথা নত করেননি। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। মা লক্ষ্মীদের চেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো। আমি বলি মহিলাদের চেনো তো? নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয়। লক্ষ্মীর ভান্ডার তো চলবে আর সারা জীবন। মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, আর প্রথমে যে ভিডিওটা দেখালাম এটাও কিন্তু বাংলারই সম্মানীয় মহিলা। তিনিও কিন্তু তার উচ্ছ্বাস এবং সমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর রাখলেন। আর আমার মনে হয় না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার ওপর হাত পড়লে ইনি বাকিদের শিল নোড়া দিয়ে দাঁত ভেঙে দেওয়ার মতো কোনো রকমের কার্যকলাপ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা সত্ত্বেও। যাই হোক, আজকের পর্বে আপনাদের অন্য কিছু বলতে এসেছি, সেটা নিশ্চিতভাবে বলবো। ভোট একেবারে শেষের দিকে এবং একেবারে শেষ দফার ভোট, সেটা কিন্তু আমার কেন্দ্রের ভোট। যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে শেষ দফায় আমি ভোট দেবো ১ তারিখে। আর ভোট মিটে গেলে কি পশ্চিমবঙ্গের রাজনীতি আরো বেশি অস্থির হয়ে যেতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু সেই ধরনেরই বার্তা বারবার শোনা যাচ্ছে। মঞ্চের ওপর থেকে বিভিন্ন জনসভা থেকে তিনি বলছেন যে তাদের গ্রেপ্তার করা হতে পারে। কোনো বিরোধী দল বলছেন না, শুভেন্দু অধিকারী বলছেন না, কংগ্রেস সিপিএম কেউ বলছেন না। প্রায়শই বিভিন্ন মঞ্চে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে ওরা আমাকে, অভিষেককে গ্রেপ্তার করতে পারে বা গ্রেপ্তার করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি কি বলেছিলেন তিনি গতদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভা থেকে আপনাদের শোনাচ্ছি, শুনুন সেই বক্তব্য। अभिषेक डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके तो देखो। हम खुद ने एक शायरी लिखा कि कोई कोई तो कबर के लिए इंतजार करते हैं। ठीक बोललाम ना? কি বলেছিলাম ববি? ওটা তুই বলে দে। ওটা ना वो माइक থেকে हमने 6 शायरी भी लिखा है, 6 बई का। हमारा 140 बई निकाला, तो हम खुद एक शायरी लिखा था। बॉबी बोलो दे। तो आप कब्र से डरते हो और कफन मेरा इंतजार करता है। मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हमके लिए कफन इंतजार करते हैं, हम ऐसा लड़ते हैं। শুনলেন বন্ধুরা, মঞ্চের ওপর থেকে কিন্তু কোনো বিরোধী দল প্রশ্ন করেনি, কোনো সাংবাদিক প্রশ্ন করেনি, নিজেই কিন্তু বললেন যে আমাকে গ্রেপ্তার করতে পারে, অভিষেককে গ্রেপ্তার করতে পারে। কেন এই আশঙ্কা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা একটু বলুন তো। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা কি এতটা সোজা ব্যাপার? যদি কোনো রকমের দুর্নীতি না থাকে, কোনো রকমেরই অসুবিধার জায়গা না থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে বারবার এই ধরনের বক্তব্য শোনা যায় কেন?
এবং আপনাদের শুনিয়েছিলাম এটা শুধুমাত্র একমাত্র বক্তব্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়শই মঞ্চের ওপর থেকে এই ধরনের বক্তব্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাখেন। এই কয়েকদিন আগেই আপনাদের শুনিয়েছিলাম একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে অরবিন্দকে গ্রেপ্তার করে নিয়েছে, হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবাল চিফ মিনিস্টার, তাকেও গ্রেপ্তার করে নিয়েছে, আমাকেও উল্টো পাল্টা বলে মাঝে মাঝে, তবে আমাকে যদি চমকায় আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, এসব বললেন। এবং শেষের দিকে যেটা বললেন সেটা কিন্তু যথেষ্টই ভয়ের কারণ ছিল সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে। বলেছিলেন আমি তুফানের থেকেও ভয়ঙ্কর, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, তাহলে নিশ্চিতভাবে একটু একটু ভয় যে কোনো সাধারণ মানুষের করতে পারে বই কি। তার কারণ পশ্চিমবঙ্গের পোস্টপোল ভায়োলেন্স থেকে যে কোনো ধরনের ভায়োলেন্স তো রাজ্যবাসী হিসাবে আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। আর সেই কারণেই বোধহয় আরো একবার সংশয় তৈরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চের ওপর থেকে এই ধরনের বক্তব্য রাখেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের হয়তো শুনিয়েছিলাম, আরো একবার শোনাতে চাইবো এই কারণে, কারণ মুখ্যমন্ত্রীর গতকালের মন্তব্যে আরো একবার তার গ্রেপ্তারি প্রসঙ্গে আশঙ্কার কথা উঠে আসলো। কি বলেছিলেন 2-3 দিন আগে সেটাও আপনাদের শোনাতে চাইবো। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএম এর ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো, হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে, আমি আপনাদের সবসময় বলি আমাকে কেউ ভয় দেখালে না আমি তাকে চমকাই, আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো, কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! এই নির্বাচনটা দিল্লি। এবার আপনাদের খুব একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো, এবং গল্পটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন গত পরশু সম্ভবত। আপনাদের শোনাবো সিপিএম জামানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তখনকার সিপিএম এর পুলিশ যে কোনো কারণে গ্রেপ্তারির চেষ্টা করেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্রেপ্তারির হাত থেকে কিভাবে বেঁচেছিলেন বা নিজেকে বাঁচিয়েছিলেন সেই গল্প আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এবং গল্পটা শুনে দেখুন, তারপরে আপনাদের বলবো এমন একটা কথা তিনি বলেছেন সেটা কিন্তু কানে একটু লাগার মতো। আপনারা পুরো বক্তব্যটা শুনুন, নিশ্চিতভাবে মজাও পাবেন এবং তার ইতিহাস সম্পর্কে কিছুটা জানতেও পারবেন। শুনুন। একটা ঘটনা ঘটেছিল বিষ্ণুপুরে আমতলায়। আমি তখন ইউথের জেনারেল সেক্রেটারি ছিলাম অল ইন্ডিয়ার। তো আমার একটা জিপ ছিল, সাবু বলে একটি ছেলে চালাতো। আমি জিপটা নিয়ে আসছি, হঠাৎ দেখি পুলিশের গাড়ি আমায় ফলো করছে। এবার আমি হরিদেবপুরে ঢুকে বললাম, জোকার সব রাস্তা রাস্তা চিনি, তখন তোর কলকাতার মধ্যে ছিল না। ঢুকে বললাম, কারণ আমি জানি ওখানে সুভাষিসদের একটা পার্টি অফিস আছে। ওকে বললাম শিগগিরই মুড়ি তেলে ভাজা নিয়ে আয়। আচ্ছা এনে দে। ওরা বললো দিদি হঠাৎ তুমি এখানে এলে? আলা কারণ আছে। তখন আমার সাথে আরেকটি মেয়ে ছিল। আমি ওকে বললাম এই দেখ পুলিশ আমায় ফলো করছে। বললো হ্যাঁ। আমি বললাম তোদের কাছাকাছি অপোজিটে কোনো বাড়ি আছে চেনাশোনা? ও বললো হ্যাঁ আছে। আলাম আমি কি 5 মিনিটের জন্য যেতে পারি? বললো হ্যাঁ এসো। আমি গেলাম, গিয়ে কি করলাম বলুন তো? আমি যে শাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করলাম, আমার সাথে যে মেয়েটা ছিল তাকে ওই শাড়িটা পরিয়ে দিলাম, আর আমার শাড়িটা সে পরলো। পরে এবার আমরা অটো ধরে পালিয়ে এলাম। অটো ধরে যে পালিয়ে আসবো, বেহালার একটা রাস্তায় এসে ঢুকলাম, জেমস লং সরণির একটা গলি দিয়ে। এবার যেই ঢুকলাম দেখি আবার পেছনে পুলিশের গাড়ি। আর দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার আমি কি করলাম, আমি বললাম সাবুকে শোন, তুই দেখবি যেখানে একটা সরু রাস্তা গলি গেছে, একজনের বেশি দুজন যেতে পারে না, কারণ পুলিশের গাড়ি তো আমার ফলো করতে পারবে না। সুতরাং ওই গলিটা দিয়ে আমরা দৌড়তে শুরু করলাম। আর সাবুকে বললাম তুই বেরিয়ে চলে যা। পুলিশ ওকে ফলো করে বললো স্যার মিসিং, খুঁজে পেলাম না। এই করে তারপরে আমাকে মেরেছিল।
এসব ঘটনা বলা হয় না, লিপিবদ্ধ করা আছে কিছুটা নিশ্চয়ই। কাজেই শুনলেন বন্ধুরা। আচ্ছা, যে বক্তব্যটা তিনি বললেন সেটা ঠিক আছে, আমি একটা নতুন জিনিস জানলাম, আপনারাও হয়তো জানলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি একজন মহিলার কথা বললেন, জানি না তিনি সোনালী গুহর কথা বলতে চাইলেন কিনা, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কায় পাশের একটা বাড়িতে গিয়ে আমার শাড়িটা চেঞ্জ করে ওকে পরিয়ে দিলাম, আর ওর শাড়িটা চেঞ্জ করে আমি পরে নিলাম। এর অর্থ কি? মুখ্যমন্ত্রী একটা ছদ্মবেশ নিতে চাইলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাকে তিনি তার নিজের শাড়িটা পরিয়ে দিলেন, পুলিশ তো ভুলবশত তার ওপর কোনো অ্যাকশন নিয়ে নিতে পারতেন। রাজ্যের বিরোধী দলনেত্রী হিসাবে পাশের যে মহিলা, তাকেও কি মুখ্যমন্ত্রী এই ধরনের বিপদের মধ্যে ফেলার চেষ্টা করেছিলেন? বলতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এবং সেটাই কানে একটু খটকা লাগলো, যে আপনি ওনার শাড়িটা পরে নিচ্ছেন, আপনার ছদ্মবেশ হয়ে যাচ্ছে, পুলিশ চিনতে পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু আপনার পাশের যেজন রয়েছে তাকে আপনি আপনার শাড়িটা দিয়ে দিচ্ছেন, মানে তো পুলিশ হয়তো কোনো একটা কড়া অ্যাকশন নেওয়ার চেষ্টা করলো, কিছু একটা করার চেষ্টা করলো, তাহলে তো পুরো আক্রোশটা তার উপরে নেমে আসতে পারতো। জানি না, এই রাজনীতির পরিচয় কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে পেয়েছি। আর এটা কিসের রাজনীতি আপনারা হয়তো ভালো করে বলতে পারবেন। নিশ্চিতভাবে আমি আর বললাম না, আপনারা হয়তো গুছিয়ে লিখতে পারবেন কমেন্ট সেকশনে, এটা কি ধরনের রাজনীতি। আসলে রাজনীতি তো উইন উইন হয়। আমি যদি বাঁচি তাহলে নিশ্চিতভাবে আমার পাশের যে লোকটি আমার সমর্থনে দাঁড়িয়েছে তাকেও বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার। যেমন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে আমার উচিত রাজ্যের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যেন কোথাও এক চুলো আঘাত না লাগে, কোনো রকমের হিংসার যেন ঘটনা না ঘটে, তার কিন্তু দায়িত্ব আমার নিজের থাকা উচিত। যেমন তেমনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের যেন কেউ আক্রমণ করতে পারে, কেউ আঘাত না করতে পারে, কেউ হিংসায় বলি যেন না হয়, এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীরই নিশ্চিত করা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গল্প শোনাচ্ছেন যে বিরোধী নেত্রী থাকাকালীন তিনি এইভাবে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলেন। তাহলে তো এটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি নিজের কথাটাই বেশি ভেবেছেন, সে তখনকার সিপিএম এর আমল থেকে। তখন থেকে তিনি নিজের কথাই কি বেশি ভাবতেন? তা না হলে নিশ্চিতভাবে যে পাশের যে মহিলা ছিলেন তাকে তো বিপদের মধ্যে ফেলতে চাইতেন না। আর এই রাজনৈতিক সংস্কৃতি কি তৃণমূল কংগ্রেস বহন করে নিয়ে যাচ্ছে? আর এর দামই কি তৃণমূল কংগ্রেসকে দিতে হচ্ছে? মাত্র 3 টার্মের সরকার এখনো পূর্ণ হয়নি, সেই সরকার ভেঙে যাওয়ার কথা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেও এই ধরনের কথা বলছেন। এটাই কি শুধুমাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পলিটিক্স করার পরিণাম? আপনারাই লিখে জানান কি বলতে চান। এবং এই যে প্রথমে যে ভিডিওটা দেখালাম সেটা কিন্তু নিশ্চিতভাবে মন ছুঁয়ে গেল। একজন অশীতিপর বৃদ্ধা শাসক দলের বিপরীতে গিয়ে এই ধরনের আওয়াজ তোলা বা বিপক্ষে দাঁড়ানো সকলের জন্য এতটা সহজ কথা নয়। সেখানে নিশ্চিতভাবে এই সম্মানীয় মহিলা, তিনি যে দল করতে পারেন, তিনিও কিন্তু বাংলারই মেয়ে। এই বক্তব্যটাই শুধু আপনাদের কাছে রাখার চেষ্টা করলাম। কি বলবেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।